হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে এই কেপিকেসি প্রবলেমটা করব এবং এটা আদম যে কলেজে আসছিল এবং খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এবং তুমি খুবই মজা পাবা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি। তাহলে দেখো ক নম্বরে কি বলছে, পারমাণবিক মিতব্যয়িতা কি, বা যেটাকে তোমরা অ্যাটমিক ইকোনমি হিসাবে জানো। তো অ্যাটমিক ইকোনমি একদম তোমার ভালোভাবে মনে রাখার জন্য চলো একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বুঝাই। ধরো CH2Cl2 অর্থাৎ ডাইক্লোরোমিথেন যদি ক্লোরিনেশন বিক্রিয়া করে তাহলে CH Cl3 উৎপন্ন হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তো তোমরা তো জানো এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা ধরো হলো কি ক্লোরোফর্ম, ঠিক আছে, CH Cl3। এখন তাহলে আমরা যদি হিসাব করি যে অ্যাটমিক ইকোনমি জানি কিভাবে হিসাব করে, কার্বনের ভর কত 12, হাইড্রোজেন 1, ক্লোরিন কত 35.5 টাইমস কত 3, আর কার্বন কত এখানে 12, হাইড্রোজেন কত 1 টাইমস 2, ক্লোরিন কত 35.5 টাইমস কত 2, আর আরো কি আছে, ক্লোরিন আছে। তাহলে ক্লোরিন 35.5 টাইমস হলো 2। তাহলে এভাবে করে যদি হিসাব করো 119.5 আর এটা 156 আই গেস, 12 প্লাস 1 টাইমস 2 প্লাস 35.5 টাইমস 2 প্লাস হলো 71, 156 আসতেছে। তাহলে এটার যদি 0.76, তাহলে 76.6% আসতেছে। তার মানে খেয়াল করে দেখো, অ্যাটমিক ইকোনমি বের করার জন্য অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে বিক্রিয়ক আর উৎপাদের কি করে নিবা, সমতাকরণ করে নিবা। তাহলে তুমি নিচে সকল বিক্রিয়কগুলোর ভরও বসাইতে পারো অথবা সকল উৎপাদগুলোর ভরও বসাতে পারো, এটা আপস টু ইউ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, পারমাণবিক মিতব্যয়িতা বা অ্যাটমিক ইকোনমি যদি আসে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কাঙ্ক্ষিত উৎপাদের ভরকে আমরা যদি সকল বিক্রিয়ক অথবা সকল উৎপাদের ভর দ্বারা ডিভাইড করে দিই তাহলে আমরা অ্যাটমিক ইকোনমির ভ্যালু পেয়ে যাই। তাহলে দেখো ক হয়ে গেল। এবার যদি আমরা খ নাম্বার কোশ্চেনটা দেখি, সাম্যদ্রব্যকের মান বা শূন্য বা অসীম হতে পারে কি ব্যাখ্যা করো। তো সাম্যদ্রব্যক কি, কে। এখন ধরো যে কোনো আমরা একটা যদি বিক্রিয়া চিন্তা করি, ধরো এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন হয়েছে। তো তোমরা আগের ভিডিওতে একটা জিনিস দেখিয়েছিলাম যে রাসায়নিক সাম্যাবস্থা অ্যাকচুয়ালি কি। রাসায়নিক সাম্যাবস্থা যদি আমরা ঘনমাত্রা বনাম সময় লেখ চিত্রটা চিন্তা করি, শুরুতে কি বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি থাকে এবং এটা আস্তে 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 কমতে থাকবে, তাই না? এবং হোয়ারএস উৎপাদের ঘনমাত্রা শুরুতে 0 থাকে এবং আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে বিক্রিয়াটা কি অবস্থায় চলে যায়, সাম্যাবস্থায় চলে যায়, তাই না? তো ওই সাম্যাবস্থায় চলে গেলে তখন কি হয়, তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায়। অর্থাৎ বিক্রিয়াটা যদিও গতিশীল অবস্থায় থাকে কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদের ঘনমাত্রা আর পরিবর্তন হয় না, তাই তো? এখন তাহলে চিন্তা করে দেখো, সাম্যাবস্থা মানে কি, এই যে সকল বিক্রিয়ক উৎপাদ হয়ে গেছে। চিন্তা করে দেখো তো, এখানে যদি আমি প্লটে একটু লিখি, দেখো এখানে বিক্রিয়ক, তাহলে এই বিক্রিয়কের ঘনমাত্রা কি কমতে কমতে এমন কি হয়ে গেছে যে একদম জিরো রিডিং এ আসা ঠেকাইছি আমি? না, সকল বিক্রিয়ক সাম্যাবস্থায় উৎপাদ হয় না। আবার খেয়াল করে দেখো, এখানে কি উৎপাদের ঘনমাত্রা এরকম হয়েছে যে বাড়তে 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 একদম বিক্রিয়কের সমপরিমাণ হয়ে গেছে? এটাও কিন্তু হয় নাই। তাহলে তার ওই যে একই বিক্রিয়ার হারে দুজন ভাঙতে পারবে না, তাই না? কারণ একই পরিমাণ সময় যে পরিমাণ বিক্রিয়ক ভেঙে উৎপাদ হবে, আবার উৎপাদ ভেঙেও তো বিক্রিয়ক হতে হবে, নাহলে তো সাম্যাবস্থা আমরা বলি না। তো দেখো, সাম্য ধ্রুবক কে যদি তুমি চিন্তা করো, কি শিখিয়েছিলাম, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হলো বিক্রিয়কের ঘনমাত্রা। এখন দেখো, কোন একটা জিনিসের মান অসীম কখন আসবে, যখন অবশ্যই কি নিচের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা সমান কি আসবে, 0 আসবে। সামথিং ডিভাইডেড বাই 0 ইজ ইনফিনিটি, এটা তোমরা ভালো করে জানো। তাহলে খেয়াল করে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা কি হ্রাস পেতে পাইতে শূন্য হয়েছে কখনো? না, শূন্য হয় নাই। তার মানে দেখো, সাম্যধ্রুবকের মান ইনফিনিটি হওয়া পসিবল না। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে যে শূন্য হতে পারে কিনা। শূন্য হবে কখন, যখন কি এই উৎপাদের ঘনমাত্রা কি হবে, 0 হবে, তখনই তো শূন্য হবে। কারণ কি 0 ডিভাইডেড বাই সামথিং কি 0ই হয়। তাহলে দেখো, এরকম কি কোনো বিক্রিয়া সম্ভব বলো যে বিক্রিয়া উৎপাদ উৎপন্নই হয় না? তাহলে কি আর আমরা সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলবো? অবভিয়াসলি না। তাহলে সেই ক্ষেত্রে দেখো, যদি উপরের ভ্যালুটা 0 হইতো আর নিচে ধরো এই বিক্রিয়ক দুইটা থাকতো, তখন সেটা আমরা কি বলতাম, সাম্যধ্রুবকের মান 0। কিন্তু এটাও বাস্তবে পসিবল না। তো এইভাবে করে সুন্দর করে আশা করা যায় যে তোমরা এই ক খ নোট করে ফেলছো। এখন আমরা হলো গ নাম্বারে যাব, খেলা শুরু হবে গ নাম্বার থেকে। আমি চাইবো, আমি এই প্রশ্নটা তোমরা এখন একটু তুলো,
পজ করো, 3-4 নিজে আগে করার চেষ্টা করো, 4 বিশেষ করে সবাই পারবা, 3 নাম্বারটা কে পারবা এটা আমার কাছে একটু জানায় দিও কমেন্টে যে আমি করার আগে তুমি করে ফেলছো কিনা, ঠিক আছে। এখন দেখো কি বলছে, 25°C তাপমাত্রায় 3 নং এর কেপি কত। এখন কেপি কেপি ইজ ইকুয়াল টু, যারা জানো আমি এখানে একটু লিখি, কেপির ফর্মুলাটা কি হয় যে উৎপাদের আংশিক চাপ, তাহলে PSO3 এই বিক্রিয়ার মতে ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ PSO2 PO2 টু দি পাওয়ার হাফ, এটাই তো, তাই না? কারণ ওই যে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। এখন যেটা কথা, এখানে না বিক্রিয়া আর মৌল ভগ্নাংশ, না মোল সংখ্যা, প্রাথমিক মোল সংখ্যাগুলা, না বিয়োজন মাত্রা, কিছুই দিয়ে দেয় নেই। তাহলে দেখো এই সূত্র দিয়ে কি এই অঙ্কটা হবে? অবভিয়াসলি না। তাহলে কোনটা আর কোনটা করা যেতে পারে? আরেকটা টেকনিক আছে যে ওই যে কেসি বের করে কেপি বের করা। তাহলে চলো তোমাদের সাথে একটু আমিও করি, কেসি বের করে কেপি কিভাবে করা যাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেল টু দি পাওয়ার এন। সেই ক্ষেত্রে ডেল এন এর মান কত আসে এই বিক্রিয়া অনুযায়ী? দেখো উৎপাদ মাইনাস বিক্রিয়ক হয়, উৎপাদ আছে কয় মোল? 1 মোল, এই যে সামনে 1 আছে, আর বিক্রিয়ক আছে কয় মোল? 1.5 মোল আই গেছে, যে 1 আর এই যে হাফ। তাহলে ডেল এন এর মান কত আসছে? মাইনাস হাফ আসছে। ইউ আর ওয়েলকাম স্যার, এটা তো দিয়েই দিবেন। আর এর মান কত? আর এর মান কত? 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। টেম্পারেচার কত? 25°, এটা তো বলে দিয়েছেন। 25 + 273 অর্থাৎ 298 কেলভিন। এখন যদি আমি কোনোভাবে কেসির ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি, তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত কেপির ভ্যালু বের করে ফেলতে পারবো না? এটা কি আর বলা লাগে? তাহলে স্যার কোনোভাবে তো এই বিক্রিয়ার কেসির ভ্যালু বের করতে হবে। এখন দেখো তো এই বিক্রিয়ার কোনোভাবে কেসির ভ্যালু কি দেওয়া আছে? দেওয়া নাই। অ্যান্সারটা হলো দেওয়া নাই, কিন্তু বের করা যাবে। কিভাবে বের করা যাবে বলো তো? চলো আমরা যদি সবাই মিলে একটু ট্রাই করি, আমরা ইনশাআল্লাহ বের করতে পারবো। সেটা হলো দেখো, এইখানে দেখো 3 নং বিক্রিয়া দিয়ে প্রশ্ন করছে, কিন্তু 1 আর 2 নং বিক্রিয়া দিয়ে কোনো কাজ করে কি 3 নং বিক্রিয়ার কেসির ভ্যালুটা বের করা যায় কিনা একটু যদি চিন্তা করি আমরা, আই গেস আমরা পারবো। সেটা হলো কি, খেয়াল করে দেখো তো, এই 1 আর 2 নম্বর বিক্রিয়াটাকে যদি আমি একটু ইয়া করে দেখি, তাহলে এখানে দেখো সালফার ডাই অক্সাইড আছে, এখানে অক্সিজেন আছে, আর উৎপাদে এখানে সালফার ট্রাই অক্সাইডও আছে, তাই না? আচ্ছা, এখন আমরা যদি এই দুটো বিক্রিয়াকে যোগ করি, তাহলে কি আসতেছে খেয়াল করে দেখো। যোগ করলে সালফার ডাই অক্সাইড নামছে, অক্সিজেন নামছে, তাই না? আর হলো চিন্তা করে দেখো, NO2 এই পাশ নামবে, NO এই পাশ নামবে, তাইলে আর ওই পাশে কি NO2 নামবে, NO নামবে, SO3 নামবে। কিন্তু NO2 আর NO এই পাশেও আছে, ওই পাশে আছে, তাহলে কেটে দেওয়া যায় না? এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি আমি বলতে চাই 1 আর 2 নাম্বার বিক্রিয়াকে তুমি যদি যোগ করো, তাহলেই কিন্তু আমরা আসলে 3 নাম্বার বিক্রিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করে দেখো, একদম ইজি কথা। তাহলে সেই ক্ষেত্রে কেসির মান কত হবে? এখানে 1.5, আর এখানে কারণ নাই, তার জন্য আমি আরেকবার এখানে করে দিই। সেটা হলো দেখো NO প্লাস হাফ NO2, এখানে কি NO2, এখানে কি NO2 প্লাস হলো SO2, এখানে হলো NO প্লাস হলো কি SO3। এই বিক্রিয়া দুটাকে খালি কি করবা? অ্যাড করবা। অ্যাড কিভাবে করব স্যার? দেখো, সেটা হলো জাস্ট নিচে নিচে লিখবা, যোগ যেভাবে করো। NO প্লাস হলো কি NO2 প্লাস কি SO2 প্লাস কি হাফ O2, রিঅ্যাকশন সাইন SO3 প্লাস NO2 প্লাস NO। এখন চিন্তা করে দেখো, এই NO প্লাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এই NO কাটা, মানে নাইট্রিক অক্সাইড কাটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড কাটা, কি হয়ে গেল না বলো? এক্স্যাক্টলি। তাহলে 1 আর 2 নম্বর বিক্রিয়া এই জন্যই দিয়ে দিছে যেন তুমি প্রথম দুইটা বিক্রিয়ার যোগ কইরা 3 নম্বর বিক্রিয়ার কেসিটা বের করতে পারো। বোঝা যাচ্ছে তো কথা? এখন তাহলে দেখো, এই যে কেসি মান পেয়ে গেলাম 1.52। এখন আমি তাহলে এটা মুছে দিলে আশা করি তোমাদের সমস্যা হবে না। এখন এই দুইটা যদি আমি মুছে দেই, মুছে দিলেই আমরা কি এখানে ক্যালকুলেশন করে ফেলতে পারি। কেসির মান কত বসাবা? 1.52। বুঝতে পারছো তো? খালি দুটো যোগ করলেই হবে। আর এর মান হলো 0.082, টি এর মান তো 298, আর এন এর মান হলো মাইনাস হাফ। তাহলে চলো ক্যালকুলেটরে বসাই, বসালেই ভ্যালু বের হয়ে যাবে 1.52.082 298 টু দি পাওয়ার 1/2 minus 1/2 I guess 0.307। হ্যাঁ, তাহলে দেখো অ্যান্সার হয়ে গেল 0.307। এইভাবে করে বিক্রিয়াটা তুমি করতে পারো।
ঠিক আছে, কেপির মান বের করতে পারো। আর একক যদি লিখতে চাও, না লিখলেও সমস্যা নেই, তবে যদি লিখতে চাও তাহলে এটিএম টু দি পাওয়ার মাইনাস হাফ লিখবা। কারণ হলো কেপির একক হয় এটিএম ডেল টু দি পাওয়ার, ডেল এর মান তো মাইনাস হাফ বের করে দিছি, বের করতে পারো। তবে যেহেতু স্যার এখানে প্রশ্নে কেসির কোনো একক দেয় নাই, তাহলে আই উইল প্রিফার ইউ নট টু রাইট দিস ওয়ান, বাট অনেক সময় এমসিকিউতে আসে, তাই আমি তোমাদের শিখায় রাখতেছি যে কেপি কেসের এককটা আসলে লিখলে কিভাবে কি লিখবা। তো এটা তো 1 2 3 তো হয়ে গেল, আশা করি বুঝতে পারছো আমার সাথে। এবার 4 নাম্বার যে কোশ্চেনটা বলছে সেটা কি বলছে, 3 নং বিক্রিয়ার সর্বাধিক উৎপাদ কিভাবে পাবে বিশ্লেষণ করো। তাহলে 3 নং বিক্রিয়ার সর্বাধিক উৎপাদ পাওয়ার জন্য তোমাকে যেই ফ্যাক্টর গুলো বের করতে হবে সেটা হলো বিক্রিয়াটা কোন ধরনের। তার মানে দেখো এটা আসলে লাসে তালের কনসেপ্ট থেকে আসছে, তাই না বলো, ওই যে সর্বাধিক উৎপাদ কিভাবে পাবে সেটা। এখন তাহলে লাসে তালের কনসেপ্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের তো আগে বুঝতে হবে যে স্যার এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া না তাপারি বিক্রিয়া, এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। অ্যাগেইন আমি সেম কথা বলবো, দেখো তো প্রথম দুইটা বিক্রিয়াকে আমরা যদি যোগ করি তাহলে আই গেস আমরা দ্বিতীয় বিক্রিয়াটা 3 নম্বর বিক্রিয়াটা পেয়ে যাচ্ছি। তাইলে খেয়াল করে দেখো, যেইভাবে তোমরা কেসিটা যোগ করে বের করে ফেলছো, এবার ডেলেসটাও কি যোগ করে বের করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 147 থেকে যদি 57 চলে যাচ্ছে, আই গেস 90 আসতেছে, পজিটিভ আসতেছে, কিলোজুল পার মোল আসতেছে, তাই না। তাহলে সেই ক্ষেত্রে এইটা একটা কি বিক্রিয়া, এন্ডোথার্মিক বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। ডেলএইচ এর মান যেহেতু প্লাস, ডেলএইচ এর মান প্লাস দিয়ে লেখা যায়, অথবা কিভাবেও লেখা যায় বলতো, বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে লেখা যায়। এবং তাপহারী বিক্রিয়ার একটা এক্সাম্পল যদি তোমাকে আমি বলি, তাহলে কিরকম ছিল, ওই যে খেয়াল করে দেখো, শরবত বানানোর সময় প্রথমে যদি তুমি একটা পানির তাপমাত্রা রিডিং নাও 1 গ্লাস পানি, তারপর সেখানে যদি কোনো লেবু বা অক্সালিক অ্যাসিড ঢেলে দাও, সেই ঢেলে দেওয়ার পর তারপর যদি আবার রিডিং নাও, তুমি দেখবা কিছু পরিমাণ তাপমাত্রা হ্রাস পেয়ে যায়। তার মানে ওই পানির তাপমাত্রাটা কেন হয়, কারণ হলো সেখানে এন্ডোথার্মিক রিয়াকশন হয়, এবং এন্ডোথার্মিক রিয়াকশনের ফলে সেইখানে কি করে, পরিবেশ থেকে ও তাপ শোষণ করে, বা ওর তাপ আরো কি প্রয়োজন। তো আমরা ছোটবেলায় লাসে তালের নীতিতে শিখছিলাম না যে তাপ চাপ ঘনমাত্রা নিয়ামকের পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তন হয়ে যায় নিয়ামকের ফলাফল প্রশমিত হয়ে যায়। তাহলে এই যে তাপহারী বিক্রিয়া, সেই বিক্রিয়ায় ওর আরো কি প্রয়োজন, ওর তাপের প্রয়োজন, তাই তো ও পরিবেশ থেকে কি করছে, তাপ শোষণ করছে। তাহলে ওরে কি দিতে হবে, আরো তাপ দিলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যাবে এবং উৎপাদের পরিমাণ বাড়বে। আর যদি তাপের পরিমাণ কমায় দাও, তাহলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে চলে আসবে। তাহলে সেক্ষেত্রে তো উল্টা লস, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইভাবেও তুমি চাইলে লিখতে পারো, তবে আই উইল সাজেস্ট ইউ, যেহেতু একটু ইন্টারে উঠে গেছো, একটু লেখার রাইটিং স্কিলটা ভালো করো। সেটা হলো ভ্যান হফ নামক এক বিজ্ঞানী আছে, তার একটা সমীকরণ আছে, সেটা দিয়ে লেখার চেষ্টা করো। সেই সমীকরণটা কি, লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস হলো ধ্রুবক। এখানে অনেকে লগেও লেখা যায়, সমস্যা নেই। এখন দেখো ডেলএইচ এর মান যেহেতু প্লাস, তাহলে যদি তুমি এইটাকে y চিন্তা করো, এই পুরোটাকে m চিন্তা করো, আর 1/t কে x চিন্তা করো, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর কার্ভ অনুযায়ী তাহলে সেটা কি হবে, একটা স্ট্রেট লাইনের কার্ভ হবে অবভিয়াসলি, তাই না। তাহলে স্ট্রেট লাইনের কার্ভটা কিরকম হবে বলো, এইরকম হবে নাকি অনেকে কনফিউজড হয়ে যায় যে এইরকম হবে, কালোটার মতো হবে না নীলটার মতো হবে, চিন্তা করো তো। এটা আসলে অনেক বেশি চিন্তা করার তেমন কিছুই না। সেটা হলো দেখো, যেহেতু ডেলএইচ এর মান প্লাস, সূত্রে আবার এখানে একটা মাইনাস আছে, তার মানে অবশ্যই কি এম এর মান কি আসতেছে, নেগেটিভ আসতেছে। আর এম এর মান নেগেটিভ আসলে এম ইজ ইকুয়াল টু কি, ম্যাথমেটিক্সে করছো না, ট্যান থেটা। তাহলে ট্যান থেটার মান যদি নেগেটিভ হয়, অবশ্যই থেটার মানটা কি হয়, সূক্ষ্মকোণ না স্থূলকোণ, স্থূলকোণ। তাহলে দেখো কার্ভটা এইরকম হবে, অর্থাৎ সেটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। এই কার্ভটার মানেই কিন্তু এইটা বুঝাচ্ছে যে দেখো, ধরো এই রিডিং থেকে এই রিডিং এ 1/t এর মান কি বেশি, আচ্ছা 1/t এর মান এই রিডিং এ বেশি, আর এই রিডিং এ 1/t এর মান বাড়ার ফলে খেয়াল করে দেখো লগ কেপির মান কমলো না বাড়লো, একটু চিন্তা করো। 1/t এর মান বাড়ার ফলে লগ কেপির মান কিন্তু কমে গেছে, y বরাবর কিন্তু আমরা নিচে নেমে গেলাম, তাই না। ঠিক আছে, 1/t এর মান বাড়ার ফলে লগ কেপির মান কমছে, তাহলে 1/t বাড়া মানে কি, তাপমাত্রা হলো কমে যাওয়া, এক্স্যাক্টলি। তার মানে এখানে হ্যাঁ 1/t এর মান যেহেতু বাড়ছে, তার মানে কি তাপমাত্রা কমছে, আর তাপমাত্রা কমার সাথে লগ কেপির মানও কমে গেছে, তার মানে কথা ঠিকই আছে। তার মানে দেখো তাপহারী বিক্রিয়ায় তো আমরা এটাই পড়ছিলাম, তাপহারী বিক্রিয়া, সেক্ষেত্রে একটা বক্স পড়ছিলাম, ডেলএইচ এর মান কি প্লাস, তারপর হলো তাপ যদি কি করি আমরা ইনক্রিজ করি তাপহারী বিক্রিয়ার জন্য, সেক্ষেত্রে সাম্যাবস্থা কোন দিকে যায়, বাম থেকে ডান দিকে, অর্থাৎ সম্মুখমুখী যাবে,
এবং উৎপাদের পরিমাণ বাড়বে। আর তাপমাত্রা যদি ডিক্রিজ করি সাম্যাবস্থা পশ্চাৎমুখী হবে এবং উৎপাদের পরিমাণ কমবে। তাহলে এইটা হলো কার, আর তুমি চাইলে ছক দিয়েও ব্যাখ্যা করতে পারো, তবে এটা এসএসসির মডেল হয়ে যায়, তুমি ব্যান্ড অফ দিয়ে লেখার চেষ্টা করবা। এবার খেয়াল করে দেখো, তাপের প্রভাব গেল, ঘনমাত্রার প্রভাব যদি এক লাইনে বলি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়বে, এটা তো অবভিয়াস কথা, তাই না? ধরো ফর এন এক্সাম্পল, আমার আলু থেকে চিপস বানাতে হবে, তাহলে আলু তো আরো যদি ধরো বেশি বেশি নিতে হবে যদি চিপসের প্রোডাকশন বাড়াইতে হয়। চাপের প্রভাবটা বুঝাই চলো। চাপের প্রভাবটা হলো ডেলেনের মান বের করে বোঝা যায়। ডেলেন হলো মোল সংখ্যার পরিবর্তন, উৎপাদ কয় মোল আছে 1 মোল, আর বিক্রিয়ক কয় মোল আছে খেয়াল করে দেখো 1 + ½ তার মানে মোল সংখ্যা -1/2 আসলো। তার মানে খেয়াল করে দেখো, একদম চাপের প্রভাব মনে রাখার একদম ইজি একটা টেকনিক বলে দেব তোমাদের। সেটা হলো দেখো, আগে থেকে কার মানে সাইড ভারী হয়ে আছে, বিক্রিয়কের সাইড ভারী হয়ে আছে। ধরো তুমি সুপার হিরো, তুমি যা কারে সাহায্য করবা, নরমালি যে কি একটু গরিব সিচুয়েশনে আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে গরিব সিচুয়েশনে কি আছে, উৎপাদ হলো গরিব সিচুয়েশনে আছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এই বিক্রিয়ায় যদি চাপের প্রভাব বাড়াই তাহলে অবশ্যই কার মান বাড়বে, উৎপাদের পরিমাণ বাড়বে। আর তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যাবে। আর যদি চাপের মান কমাই তাহলে কি হবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে এবং বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামের দিকে যাবে। তাহলে চলো একটু লেখা ফেলি। ডেলেনের মান কি আসছে, মাইনাস আসছে, তাহলে চাপ, সাম্যাবস্থা, উৎপাদ। তাহলে সেই ক্ষেত্রে চাপ যদি এই বিক্রিয়া কি বললাম বাড়াই, সাম্যাবস্থা কি বাম থেকে ডান দিকে যাবে, উৎপাদ হলো বাড়বে। আর যদি কমাই পিছনে যাবে এবং কি কমবে। এই হলো কি ঘটনা। অনেকে, আমি বুঝতে পারছি ব্যাপারটা হয়তো বুঝো নাই, আমি আরেকবার একটু ডিসক্রাইব করে দিই। সেটা হলো কি, ধরো বিক্রিয়াটা যদি এইভাবে থাকতো, তাহলে চিন্তা করে দেখো কোন সাইডে এবার ভারী, মানে কোন সাইডে এবার বড়লোক, সেটা হলো কি উৎপাদের সাইডে বড়লোক। তাহলে এই বিক্রিয়ায় যদি উৎপাদ বাড়াইতে হয় তাহলে কি করব, তাহলে উল্টা, তুমি যদি চাপ বাড়াও তাহলে আবার কি এই সাইড দুর্বল না, তাহলে বিক্রিয়ক বেড়ে যাবে। তাহলে এই বিক্রিয়া কিন্তু আবার চাপ কমাইতে হবে, এই বিক্রিয়া চাপ কি করতে হবে, কমাইতে হবে। তো এই ছিল প্রবলেম, আশা করি বুঝতে পারছো। এবার ছোট্ট একটা কোশ্চেন দিয়ে হলো প্রবলেম, এই লেকচার শেষ করব। সেটা হলো কোন বিক্রিয়ায় কেপি আর কেসির মান একই হয়ে থাকে, এটা কমেন্টে লিখে দিও, মানে কন্ডিশনটা কি। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।